স্কুল থেকে কলেজ, বিশেষ করে স্কটিশ, আপনাকে এই একটা মুভমেন্ট, বামপন্থী চিন্তাধারা, এগিয়ে যাওয়া, আপনার মধ্যে পরিবর্তন আনতে কি সাহায্য করেছিল? আমার মধ্যে পরিবর্তন তো আগে থেকেই এসে গেছিল, দ্যাট কেম বিফোর দ্যাট। তবে কলেজ একটা আত্মার টান থেকেই যায়, ওই জন্য যখনই ডাকে স্কটিশ চলে আসি। লাস্ট ইয়ারও ম্যাডাম প্রিন্সিপাল আমাকে ডাকলেন, আমি বললাম আসবো, আমি ডেফিনেটলি আসবো, আমি এসেছি। শি ইজ এ ভেরি নাইস লেডি, আমাদের প্রিন্সিপাল যিনি আছেন, ভেরি নাইস, ভেরি অ্যাফেকশনেট লেডি। গেলাম, ভালো লাগলো, একটু নস্টালজিক ছিলাম, এই ক্লাস ওই ক্লাস, এখানে বসে আড্ডা মারতাম, এখানে বসে মেয়েদের একটুখানি এই করতাম। তারপরে ক্যান্টিনে বসে যেগুলো করে সব একবার ঘুরলাম, ঘুরে ভালো লাগলো, বেশ নস্টালজিক ফিলিং এলো। স্কটিশের প্রসঙ্গটা আনলাম যেহেতু এক্স স্কটিশ, সুতরাং সেই প্রসঙ্গটা স্বাভাবিকভাবে নিয়ে এলাম। তবে আওয়াজ নট মানে ভালো ছেলে ছিলাম না, মানে প্রফেসররা বলে দিত তুমি ভাই ক্লাসে এসো না, আমি তোমাকে প্রেজেন্ট করে দেবো। বললো তোমাকে আমি প্রেজেন্ট করে দেবো, তুমি ক্লাসে ঢুকবে না। এই পর্যায়ে চলে গেছিলাম, মানে প্রত্যেকটাই কি। মিঠুনদা, আপনি কি কোথাও নিজেকে রাজনীতির ঊর্ধ্বে রাখার চেষ্টা করেছিলেন, বা আজও মনটা সেরকম হয়ে রয়েছে? প্রথম কথা, আমি তো রাজনীতি করি না, আমি সবাইকে বলি আমি মানুষ নীতি করি, কিন্তু আপনারা বুঝতেই চান না, অন্য ন্যারেটিভ তৈরি করেন, অন্যভাবে কথা বলেন, ইয়ার্কি মারেন। আমি মানুষ নীতি করি, আমার টার্গেট টু হেল্প পিপল। রাজনীতি ইজ সেকেন্ডারি ইন মাই লাইফ, মানুষকে হেল্প করা ইজ প্রাইমারি থট। কিন্তু রাজনীতিটাকে একটা বাহানা করতে হয়। একটা নদীতে আপনি একা সাঁতার কাটবে, কতদিন কাটবেন? এক সময় হাঁপিয়ে যাবেন। তাতে যদি একটা নৌকো থাকে, তা নৌকো দিয়ে পার করে দেওয়া যায়। দ্যাট ইজ দ্য অনলি থিং। যেহেতু আপনি বললেন যে মানুষের কথা আপনি বলার চেষ্টা করেছেন, মিঠুন চক্রবর্তী ফ্যান অ্যাসোসিয়েশন, রক্তদান শিবির, পরপর নানান অনুষ্ঠান, মিঠুন চক্রবর্তীর নাম, মিঠুন চক্রবর্তীর ছবি, তাকে কেন্দ্র করেই আমরা দেখে এসেছি দিনের পর দিন। এটা কতটা আপনাকে আপনার ভালো লাগার জায়গা তৈরি করতো? থ্যালাসেমিয়া রোগীদের জন্য আপনার কাজ, সেগুলো দুর্দান্তভাবে সাহায্য করেছিল। আজকে আপনি সেরকমভাবে সেই মিঠুন চক্রবর্তী ফ্যান্স অ্যাসোসিয়েশন, সেই ব্যানার, সেগুলো থাকছে নাকি কোথাও রাজনীতি? না, আমি এখন সেগুলোকে এনকারেজ করি না, না ফ্যান না ফ্রেন্ডস কাউকে এনকারেজ করি না, কারণ এর মধ্যে অনেক নোনা জল ঢুকে গেছিল। মানে নাম নিয়ে ব্যবসা করা, অনেক কিছু হয়েছে, তো সেগুলো তো আর সহ্য করা যায় না, তো এক জায়গায় এসে থামিয়ে দিয়েছি। কিন্তু আমার এখন যদি বলেন আপনি কি করছেন, বলো এখন আমার এত স্ট্যামিনাও নেই, লেটস বি ভেরি অনেস্ট অ্যাবাউট ইট। এখন সেই স্পিরিটে বডিও মুভমেন্ট করতে চায় না। কিন্তু তার মানে এই নয় কি আমি একদম বসে গেছি, যেখানে যতটুকু পাই করি, বসে বসে যতটুকু করা যায় সেটা করি। আর সেইরকমভাবে এখন কামাইও না। আগে হিউজ পয়সা কামাতাম, তারপরে কিছুটা দিয়ে দিতাম, মিঠুন চক্রবর্তী, তারপরে সেমনি 1 কোটি 2 কোটি বছরে দিয়ে দিতাম। আর সেই ধরনের এখন কামাই না, তাহলে তার হেল্পটাও কমে গেছে। কাউকে বিয়ে দিতে গেলে আগে 50,000 দিতাম, এখন 15,000, 10,000, 15,000, 20,000 দিই, এইভাবে। কিন্তু থামিনি কোথাও। খালি অনলি প্রবলেম কি আমি প্রচার চাই না, যার ফলে শুনতে পান না, দেখতেও পাবেন না। কেউ জেনে গেছে, কেউ বলে তারা বলে দেয়, কেউ মা বলে দেয় আমার মেয়ের বিয়ে দিয়েছে দাদা, কেউ বলে আমার ছেলে আজ এত বড় হয়েছে সে দাদাই পড়িয়েছে, তারা বলে দেয়। আমি বলি না, প্রচার করি না, এটা আমার মাইনাস পয়েন্ট, আজকের দিনে মাইনাস পয়েন্ট। প্রচার করলে হয়তো ভালো হতো, কিন্তু মনকে শান্তি দিতে পারতাম না। কি ভগবান তোমাকে বলেছেন ডান হাতে কাজ করলে যেন বাঁ হাত না জানতে পারে? তো আমি তো ভগবানের কথা শুনিনি, এই তো কষ্ট পেতাম। কিন্তু এখন মনে হয় প্রচার করলে ভালো হতো। যাই, দ্যাটস অল রাইট। নেক্সট। একটু আগেই মিঠুনদা যে কথা বলছিলেন, অর্থাৎ স্কটিশ চার্চ কলেজে পড়া, তার রাজনৈতিক জীবন, এবং তিনি নিজেই বললেন বামপন্থী নয়,
অতি বামপন্থী, তিনি কার্যত আমাদেরকে সঠিক কথাটা বলে দিলেন। অর্থাৎ অতি বামপন্থা থেকে একেবারে ভারতীয় জনতা পার্টিতে প্রবেশ। এই যে তার রাজনৈতিক পরিবর্তন মূলত কিভাবে দেখাবো। বালা সাহেব ঠাকরের আশীর্বাদ ধন্য, সুভাষ চক্রবর্তীর স্নেহধন্য, মিঠুন চক্রবর্তী জ্যোতি বসুকে ডাকতেন আঙ্কেল বলে। নরেন্দ্র মোদীর কাছে বাংলার ছেলে, অনুরাগীদের কাছে তিনি মহাগুরু। জোড়াবাগানের গৌরাঙ্গ চক্রবর্তী জড়িয়ে পড়েছিলেন নকশালপন্থী আন্দোলনে। ছিল নাকি শুট অ্যাট সাইটের নির্দেশও। নিজের গতিময়তায় ভর করে যেমন পেরিয়েছেন ব্যক্তিজীবন, পেশাদার জীবনের নানান চড়াই উতরাই, তেমনই বারবার বদলেছেন রাজনৈতিক বিশ্বাসের বাঁক। নকশাল আন্দোলন থেকে সরে গৌরাঙ্গ মিঠুন হয়েছেন, কিন্তু দ্য নকশালাইটস ছবিটি তার কাছে নিজের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ছবিগুলির অন্যতম। মিঠুন সেই অর্থে কোনোদিনই রাজনীতিক হতে চাননি, বাংলার স্বার্থেই বারবার জড়িয়েছেন রাজনীতির আঙিনায়। মিঠুন চক্রবর্তী সুভাষ চক্রবর্তীর মেলবন্ধনেই সল্টলেক স্টেডিয়ামে হোপ 86 হয়েছিল বন্যাত্রাণ তহবিলের লক্ষ্যে। বাম সরকারের তহবিল সংগ্রহের কর্মসূচিতে মিঠুন থাকতেন বিনা পারিশ্রমিকে। জ্যোতি বসু জমানা শেষে মিঠুন থেকে গিয়েছিলেন ব্যক্তি সুভাষের একান্ত আপনজন হয়ে। তার সক্রিয় রাজনীতিতে যোগদান তৃণমূলের হাত ধরে। তার সেই রাজনৈতিক অভিষেক কার্যত শ্মশানের অস্বাভাবিক পরিবেশে। কেওড়াতলা মহাশ্মশানে সুচিত্রা সেনের শেষকৃত্যের সময় তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মিঠুনের ঘাসফুল সংস্রব বেশি দীর্ঘ হয়নি। চিটফান্ড কাণ্ডের জেরে ইডির তলব বিতর্ক আঘাত দিয়েছিল বাঙালিবাবুর মনকে। তিনি শুধু টাকাই ফেরত দেননি, সাংসদ পদও ছেড়েছিলেন, ত্যাগ করেছিলেন তৃণমূলের সংস্রব, চলে গিয়েছিলেন লোকচক্ষুর অন্তরালে। বাংলায় 21-এর ভোটের আগে হঠাৎ একসঙ্গে দেখা যায় মিঠুন আর RSS প্রধান মোহন ভাগবতকে। তারপর মিঠুন বিজেপিতে। একসময় শহুরে নকশাল গৌরাঙ্গ অভিনেতা মিঠুন হয়ে কখনো ছিলেন বামপন্থীদের পাশে, কখনো দক্ষিণপন্থীদের। তবে অভিনেতা মিঠুনের রাজনৈতিক সংসর্গের শুরুটা হয়েছিল সংঘ পরিবারের অন্যতম ব্যক্তিত্ব বালা সাহেব ঠাকরের হাত ধরেই। জীবনের শেষ প্রান্তে এসে তিনি ফের মিশে গিয়েছেন সেই সংঘ পরিবারের ভিড়ে, সনাতনী রাজনীতির সংসর্গে। ক্যালকাটা নিউজ। হোপ 86 থেকে আজকের রাজনীতি একটা সময় যেরকমভাবে আমরা দেখেছিলাম, অর্থাৎ আপনার জীবনে আপনি একটু আগেই বললেন ব্যাড বয় মিঠুন চক্রবর্তী, অর্থাৎ যে রাজনৈতিক চিন্তাভাবনা পরিষ্কারভাবে যে বামপন্থী চিন্তাভাবনা আপনি ছিলেন, সেখান থেকে আজকে একেবারে শিফট হয়ে যাওয়া সম্ভব হলো কি? দেখুন, আমি এক্সট্রিম বামপন্থী ছিলাম, নট বামপন্থী, এক্সট্রিম। আর চিন্তাধারা চেঞ্জ হয়নি কিছু। আজকে যারা রাজনীতি করছেন তারা যদি মুখ খুলে পরিষ্কার করে বলেন, তাদের যদি নামটা চেঞ্জ করে দেন, প্রথাগুলো সব মিলবে। আপনিও গরিবকে হেল্প করতে চান, ওরাও গরিবকে হেল্প করতে চায়। আপনি তাদের জন্যই করতে চান, ওরাও তাই করতে চান। ওরাই করতে চান, তো এই সব মিলে যাবে। খালি নামগুলো, ফ্ল্যাগগুলো চেঞ্জ হয়ে গেছে, আর কিছু হয়নি। নাথিং হ্যাজ চেঞ্জ, ইট ইজ অল দেয়ার। রয়েছে আরো অনেক কথা, অনেক কিছু জানার বাকি রয়েছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথায়, আলাপ আলোচনায়। আরো একটা বিরতির পর কোথাও যাবেন না, চোখ রাখুন ক্যালকাটা নিউজে। বিতর্ক, গুঞ্জন, কানাঘুষো, এটা ওটা শুনতে পাওয়া, নেগেটিভ সমালোচনা, এই সব কিছু যাকে ঘিরে থেকেছে প্রথম থেকেই, তার নাম মিঠুন চক্রবর্তী। তা সে তার সিনে কেরিয়ারেই হোক কিংবা রাজনৈতিক কেরিয়ারে। একেবারে শুরুতে নকশাল আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন গৌরাঙ্গ চক্রবর্তী ওরফে আজকের মিঠুন। অনেক পরে সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়েছিলেন তৃণমূলের হাত ধরেই। তবে তৃণমূলে মিঠুনের জমানা বেশি দিন স্থায়িত্ব পায়নি। নানা কারণে মিঠুন ত্যাগ করেন সাংসদ পদ, ছেড়ে দেন রাজনীতি। ছেড়ে না দিলেও বলা যায় রাজনৈতিকভাবে চলে গেছিলেন অন্তরালেই। তারপর হঠাৎই বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। 24-এর লোকসভায় মিঠুন চক্রবর্তী সামলেছেন মুখ্য প্রচারকের দায়িত্বভারও। আগামী দিনেও দলের হয়ে অনেক কাজ তার। কিন্তু বিতর্ক,
এই এতগুলো দিনে একবারও পিছু ছাড়েনি মিঠুনের। সম্প্রতি মিঠুনকে নিয়ে উঠে আসা কিছু বিতর্কের মধ্যে অন্যতম রোজভ্যালি কাণ্ডে মিঠুনের নাম জড়িয়ে যাওয়া। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সেই তথ্য ফাঁস করে প্রশ্নও তুলেছিলেন, কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না মিঠুন চক্রবর্তীকে। কুণাল ঘোষ দাবি করেন, রোজভ্যালি কর্পোরেশনের সঙ্গে মিঠুন চক্রবর্তীর শুধু পারিশ্রমিক ভিত্তিক সম্পর্কই নয়, বরং ব্যবসায়িক অংশীদারিত্ব ছিল। চুক্তিতে মিঠুন ও তার স্ত্রী যোগিতা বালির সই রয়েছে দাবি কুণালের। কুণাল প্রশ্ন তুলেছিলেন, এই চুক্তি যদি সত্যি হয় তবে রোজভ্যালির সঙ্গে মিঠুনের আরও কি চুক্তি ছিল? রোজভ্যালি থেকে মোট কত টাকা পেয়েছেন মিঠুন? সেই অর্থ ফেরত দিয়েছেন কি? বিতর্কের রয়েছে আরো অনেক সূত্রপাত। রাজ্যে যখন সংশোধিত ওয়াকফ আইন নিয়ে ধুন্ধুমার, তখন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তির্যক মন্তব্য করে বসেছিলেন মিঠুন চক্রবর্তী। বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলার হিন্দু সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে উঠেছেন। তা নিয়ে চরমে পৌঁছেছিল রাজনৈতিক চর্চা। শুধু তাই নয়, বহুবার কটাক্ষ পাল্টা কটাক্ষ সামনে এসেছে কুণাল ঘোষ মিঠুন চক্রবর্তীর মধ্যে। প্রজাপতি সিনেমা মুক্তি পাওয়ার পরেই ছবি ঘিরে আক্রমণ চলে গিয়েছিল ব্যক্তিগত স্তরে। কুণালকে মিঠুন বলেন এলি তেলি গঙ্গারাম, আবার মিঠুনকে কুণাল বলেন। রাজনৈতিক কারণে অনেকবারই মিঠুন তার সাহায্য নিয়েছেন, এমনকি অভিনয়ের ক্ষেত্রেও। বাংলাকে কটাক্ষ করার ক্ষেত্রেও বিতর্কের মুখে পড়েছেন মিঠুন। লোকসভা ভোটের আগে লকেট চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে বেরিয়ে তিনি বলেছিলেন, অনেকদিন আগে একটা গান গেয়েছিলাম, ভাবিনি এই গানটা বাংলার আজকের এই দিনের সঙ্গে এভাবে মিলে যাবে। কি সেই গান? আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা? যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? বাংলাকে কাংলা বলাতেও ওঠে বিতর্কের ঝড়। 24-এর লোকসভার সময়তেই শাহের উপস্থিতি। একটি সভায় মিঠুন বলেন, এক নেতা বলেছিলেন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভেবেছিলাম মুখ্যমন্ত্রী তাকে কিছু বলবেন, বলেননি, কিন্তু আমি বলছি তোমাকে তোমার মাটিতেই পুঁতে দেব। মিঠুনের এই মন্তব্যের পর বউবাজার থানা ও বিধাননগর দক্ষিণ থানায় এফআইআরও হয় তার বিরুদ্ধে। সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল। তবে বর্তমানে সব বিতর্কের সঙ্গে লড়াই করে সব বিতর্কের অবসান ঘটিয়ে তিনি ভারতীয় জনতা পার্টির অনেক দায়িত্বে রয়েছেন। 26-এর নির্বাচনে বদলের দিকে তাকিয়ে, যদিও মিঠুন বারবার রং বদলান, খোলস বদলান, তৃণমূলের তরফে রয়েই গেছে অভিযোগটা। ক্যালকাটা নিউজ। বারবার করে মিঠুন চক্রবর্তীকে নানান কথা রাজনৈতিকভাবে শুনতে হয়েছে এবং সেটা কখনো আক্রমণের পর্যায়ে চলে গিয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য তিনি বলছিলেন যে ব্যক্তিগত আক্রমণের জায়গা যখন পরিবারকে হিট করে তখন ব্যথা দিয়েছে, যন্ত্রণা হয়েছে। নানান কথা উঠে এসেছে বিভিন্ন সময়। দেখে নেব নানান রাজনৈতিক বক্তব্য, পাল্টা বক্তব্য। মিঠুনদাকে জিজ্ঞাসা করুন, সারদা থেকে উনি যে টাকা নিয়েছিলেন, যতদিন রাজীব কুমারের সিট ছিল ততদিন ওনার টাকা ফেরত দেওয়ার নাটক করার মনে হয়নি। যেদিন সিবিআই আর ইডির কাছে গেছে সেদিনকে কেন গিয়ে টাকাটা ফেরত দিতে গেলেন, এইটা মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞেস করে নিন, বাকিটা পরে বলুন। তখন থেকে তো বিজেপির পায়ে গিয়ে পড়েছে। 21 সালে মিঠুন চক্রবর্তী কোথা থেকে এসে আবির্ভূত হলেন, বড় বড় ডায়লগ দিলেন। আজকে মিঠুন চক্রবর্তীরা যত তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, যত কুৎসা করেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির লোকসভার আসন কমে গেছে, তৃণমূলের বেড়ে গেছে। তিনি নিশ্চিতভাবে অভিনেতা বড়, কিন্তু রাজনীতিবিদ হিসেবে তিনি দলবদলু, সুবিধাবাদী, বিশ্বাসঘাতক। মিঠুন চক্রবর্তী একজন সুবিধাবাদী, দলবদলু, গিরগিটি, কখন কোন দলে থাকেন তার নেই ঠিক। ছোটবেলায় নাকি নকশাল করতেন বলে গল্প ছেড়েছেন, তারপরে জ্যোতিবাবুকে আঙ্কেল বলে, সুভাষদা বলে তাদের সঙ্গে ঘুরে বেড়াতেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে বা দাক্ষিণ্যে রাজ্যসভায় গেছিলেন। তারপরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার বাতাবরণে তিনি সেই সময় বিজেপিতে যান। তো সুতরাং আগামী বছর এই সময় মিঠুন চক্রবর্তীর যা দলবদলের রেকর্ড, তিনি কোন দলে থাকবেন তার কোনো ক্ষমতা নেই, গ্যারান্টি নেই। তার কথার কি উত্তর দেব? শুনুন, মিঠুন চক্রবর্তীকে আমি অভিনেতা হিসেবে আমি শ্রদ্ধা করি, বাট পলিটিশিয়ান হিসেবে ইজ এ ডেড পলিটিশিয়ান।
ওনার দাম নিচ্ছে আমি তিনি নিজেই ও এখন নিজের মধ্যেই উনি এখন না, উনি মিঠুন এখন নিজেই পলিটিক্সের থেকে ভেসে উঠতে চাইছে না, উনি আদারওয়াইজ সবাই না ওর নাম ভুলে গেছে। মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ আমাদের কলেজ লাইফের মৃগয়া আজও পর্যন্ত মানে চোখের সামনে ভাসে, কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে ধোড়ার সাপ বলে মনে করি, কোনো দাম নেই তার। মিঠুন চক্রবর্তী ইজ নট এ পলিটিক্যাল লিডার। রাজনৈতিকভাবে তাকে কেউ গ্রহণ করে না, তার রাজনৈতিক জনপ্রিয়তা নেই। উনি যেরকম তৃণমূলে গেছিলেন, তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, আবার বিজেপি কোথায় যাবেন এসব বলে বলতাম নতুন দল আছে। তা না হলে উত্তরবঙ্গের লোকরা আরো ভালোই জানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে না, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে না, তৃণমূল তৃণমূলের সঙ্গে লড়ছে, বিজেপি বিজেপির সঙ্গে লড়ছে। চক্রবর্তী বড় আর্টিস্ট, নায়ক সিনেমা, নিজেকে এত খেলো কেন করছেন আমি বলতে পারবো না, ওনার ব্যাপার। উনি বলছেন যে তলায় বিজেপির কর্মীরা ভালো করে কাজ করুক, মার খেতে হলে আমরা খাবো। মার তো খাবে স্পটে, তখন তো উনি থাকবেন বোধহয় উঠিতে বা অন্য কোথাও। এসব বাজে কথা বলার কোনো মানে আছে? মিঠুন চক্রবর্তী যা বলেছেন সেটা প্রতিক্রিয়া। মিঠুন চক্রবর্তী কোনো ক্রিয়া করেননি। মিঠুন চক্রবর্তী যে কথা বলেছেন সেটা পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয়ের কথা। মিঠুন চক্রবর্তী যে কথা বলেছেন সেটা 70% মানুষের যেটা অব্যক্ত ব্যথা তারই প্রতিধ্বনি মাত্র। সুতরাং মিঠুন চক্রবর্তী যা বলেছেন, মিঠুন চক্রবর্তী ঠিক বলেছেন, এবং বাংলাকে সুরক্ষিত রাখতে গেলে এই ধরনের কথার পাল্টা এই উত্তরই দিতে হবে, সেই পথটা উনি দেখিয়েছেন। এর আগেও মিঠুনদার একটি সিনেমার ডায়লগ নিয়ে তৃণমূল কংগ্রেস জলঘোলা করার চেষ্টা করেছিল, তো এবার আবার চেষ্টা করছে। ক্ষমতা থাকলে মিঠুন চক্রবর্তীর গায়ে হাত দিয়ে দেখা, বাংলার মানুষ সঠিক জবাব দিয়ে দেবে। আমি কারোর নাম করছি না, কিন্তু মিঠুন চক্রবর্তী যেহেতু এই মুহূর্তে রাজনীতিক মিঠুন চক্রবর্তী, সেই জায়গা দাঁড়িয়ে বারবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় মিঠুন চক্রবর্তীর নাম করে বিভিন্ন রাজনৈতিক আক্রমণ চলে আসে। এটা আপনাকে যন্ত্রণা দেয়, দুঃখ দেয়, নাকি আপনি এর প্রতিরোধ বা প্রতিবাদ করার চেষ্টা করেন? আমি এমনি কোনো কথা বলতে চাই না, যার যা খুশি তিনি বলতে পারেন, করতে পারেন, এসব কিছুই না আমার কাছে। দিস ইজ নাথিং। এর থেকেও বড় বড় ঝড় আমি বয়ে এসেছি, এর থেকেও বড় বড় ঝড় আমার ওপর দিয়ে চলে গেছে। ইটস নাথিং। তবে ফ্যামিলি নিয়ে কথা বলা উচিত না, দ্যাটস হোয়াট আই ফিল। কারণ এখন এরা এত লো হয়ে গেছে, এখন ফ্যামিলিতে চলে আসছে। দ্যাট হার্টস মি। ইউ টার্গেট মি। যখন দেখে যে কিছুই হচ্ছে না, তো বিলো দ্য বেল্ট হিট করো। যাক, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। থ্যাঙ্কস টু এভরিওয়ান হুএভার ওয়ান্টস টু স্পিক। মিঠুন চক্রবর্তী পরিবারকে নিয়ে কেউ আমরা বলিনি, বরং মিঠুন চক্রবর্তীর পরিবারকে যারা টার্গেট করেছিল তাদের কাছে বর্ষতা স্বীকার করেই মিঠুন আজকে বিজেপিতে। মিঠুনের ছেলের বিরুদ্ধে যে যৌন নির্যাতনের অভিযোগ, তার বিরুদ্ধে তদন্ত কে করছে? কোন তদন্ত চাপা দেওয়ার জন্য মিঠুন দা আজকে বিজেপিতে গেছেন? দেখুন, অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সব বাঙালি সম্মান করে, শ্রদ্ধা করেন, কিন্তু রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী তিনি কোন রাজনীতিতে থাকেন, কোন রঙে থাকেন? যে মিঠুন চক্রবর্তী একসময় নাকি নকশাল ছিলেন, আগুন খেকো বিপ্লবী ছিলেন, পরে সেই মিঠুন চক্রবর্তীকে আমরা দেখেছি সুভাষ চক্রবর্তী অধ্যায়ে সিপিএম হয়ে যেতে। যে মিঠুন চক্রবর্তী সিপিএমের হয়ে মিটিং মিছিলে ভোট চাইতেন, সেই মিঠুন চক্রবর্তীকে বাংলার মানুষ দেখলো মমতা বন্দ্যোপাধ্যায় তার পতাকার তলায় আশ্রয় নিয়ে স্বয়ং রাজ্যসভার সাংসদ হয়ে যেতে। এর মধ্যে মিঠুন দা প্রণববাবুর ঘনিষ্ঠ, কংগ্রেসের সাথে সখ্য, মানুষের নজর এড়ায়নি। মিঠুন চক্রবর্তী এখন বিজেপিতে, এখন মিঠুনদার মোটামুটি এসইউসিআই আর নওশাদ সিদ্দিকির দল যাওয়া বাকি আছে, বাকি কোনো দল যাওয়া বাকি নেই। তাই রাজনৈতিক মিঠুন চক্রবর্তীর যে বক্তব্য, তার বিরুদ্ধে জবাব রাজনীতিরই হবে, কিন্তু অভিনেতা মিঠুন চক্রবর্তী আমাদের সকলের শ্রদ্ধেয়। মিঠুনদার আমরা সকলে ফ্যান, কিন্তু সেটা অভিনয়ের জগতের। আর মিঠুন চক্রবর্তীর পরিবারকে নিয়ে কেউ আক্রমণ করেনি। যা বলা হয়েছে আক্রমণ রাজনৈতিকভাবে মিঠুনদার উদ্দেশ্যে বলা হয়েছে, মিঠুনদার এই পলিটিক্যাল স্ট্যান্ড বদলানো নিয়ে বলা হয়েছে। উনি তো তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, এখন বিজেপির নেতা হয়েছেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলে বুঝতে পারবেন যে কেন রাজনৈতিক মিঠুন চক্রবর্তীর চাইতে ব্যক্তিগত মিঠুন চক্রবর্তী প্রাধান্য বেশি পাচ্ছে, সেটা হয়তো বুঝতে পারবেন। যদিও আমি মনে করি যে ব্যক্তিগত আক্রমণ সমীচীন নয়। দুর্ভাগ্য, এটাই এখন তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। মিঠুন চক্রবর্তীর একটা নির্দিষ্ট অবস্থান আছে বাঙালির জনগণ।
একজন ব্রিটিশ স্টেশনের পেন বিক্রি করা হকার থেকে তার যেই আকাশ ছোঁয়া উত্থান, তার অর্থনৈতিক স্বচ্ছতা, তার রাজনৈতিক দৃঢ়তা, পরিবারকে আক্রমণ করে কি সেটাকে খাটো করে দেওয়া যাবে? না মিঠুন চক্রবর্তীর গ্রহণযোগ্যতা, তার অভিনয় ক্ষমতা, এগুলোকে দিয়ে কেড়ে দেওয়া যাবে? মিঠুন চক্রবর্তী এই বিসর্জনের লড়াইয়ে সামিল হয়েছে। তৃণমূল কংগ্রেস মিঠুন চক্রবর্তীর গ্রহণযোগ্যতা এবং মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তায় ভয় পেয়েছে। দেখুন, মিঠুন চক্রবর্তী বাংলার গর্ব, কিন্তু দাদা শব্দটা আক্ষরিক অর্থে পশ্চিমবঙ্গের বাংলার মানুষকে, সারা ভারতবর্ষের মানুষকে বলতে শেখায়, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। দাদা মানে একটা সময় মিঠুন চক্রবর্তী বুঝতাম। মিঠুনদা নেয়নি, মিঠুনদা বাংলাকে সমৃদ্ধ করেছে, কন্ট্রিবিউশন অনস্বীকার্য। তাকে আর যারা গালাল দিচ্ছে তারাও তারই খেয়েছে। কখনো তৃণমূলের অভিনয় করেছে, কখনো বিরোধী আমাদের কি করা যাবে? মিঠুন চক্রবর্তী কংগ্রেসের হয়ে প্রচার করেছে, তাদেরকে ভাড়া করলে তারা আসবে।